এরপর জলপরি দড়ি ধরে বাঁশের বাড়িটিকে টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মাধব ও ধবলি গাই সেই বাঁশের বাড়ি করে সমুদ্র ভ্রমণে বেরোয়। সমুদ্রের দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায়। তারপর জলপরি মাধবের দিকে জল ছোড়ে। 3 দিক ইরাবতী নদী দিয়ে ঘেরা ছিল এই কৃষ্ণডাঙ্গা গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষই ছিল চাষি। প্রায় প্রত্যেকের বাড়িতেই গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছিল। গ্রামের লোক বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো। তবে এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আরো মধুর হয়ে উঠত যখন আহা, কি অপূর্ব, কি মধুর। যাই বলিস ভাই, আমাদের মাধবের বাঁশির সুর কিন্তু অপূর্ব। শুনলে একেবারে প্রাণ জড়িয়ে যায়। হ্যাঁ, ওর তো একটাই কাজ, সারাদিন বাউন্ডেলের মতো ঘুরে ঘুরে বেড়ানো আর এই নদীর পাড়ে বসে বাঁশি বাজানো। বাবার এত তুমি থাকতে কোনোদিনও মাঠে গিয়ে নাঙল টানতে দেখেছিস? অপদার্থ ছেলে একটা, এইভাবে তো আর পেট চলে না। চল আমরা আমাদের কাজে যাই। এই কথা বলে রঘু আর রতন সেখান থেকে চলে যায়। এই হচ্ছে মাধব, আর এই বাঁশি হচ্ছে তার একমাত্র সঙ্গী। আর তার এই বাঁশির সুরের নিত্য শ্রোতা হচ্ছে তার প্রাণপ্রিয় ধবলি গাই। কোনো কাজেই মাধবের তেমন মন বসে না। পারলে সে সারা দিনই এই ইরাবতীর নদীর ধারে বসে বাঁশি বাজায়। না, অনেক দেরি হয়ে গেছে। আজ আমি চলি গো ইরাবতী নদী, কাল আবার আসবো। জানো, তোমার পাশে বসে বাঁশি বাজালে আমার বাড়ি ফিরতে মনই চায় না। মনে হয় সারাদিন বসেই থাকি। কিন্তু তাহলে তো বাবা খুব রাগারাগি করবে। আজ আমি চলি গো। এইভাবেই মাধবের দিন কাটতে থাকে। সারা দিন সে ভবঘুরের মতো গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় আর নদীর ধারে এসে বাঁশি বাজায়। এমনই একদিন, গিন্নি, তোমার ছেলেকে বলো, এমন করে ঘুরে ঘুরে বেড়ালে পেট চলবে না। তোর বয়সের সব ছেলেরা চাষের কাজে তার বাবাদের সাহায্য করে, আর তুই? আমি তোকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা আর নিজের ব্যবস্থা নিজে করে নে। এই কথা শুনে মাধবের খুব মন খারাপ হয়। সে তার বাঁশি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর তাকে বেরিয়ে যেতে দেখে ধবলি গাইও গোয়াল থেকে দড়ি ছিঁড়ে তার পিছু পিছু যায়। কারণ সে মাধবকে কখনো একা ছাড়ে না। ওগো ওগো, তুমি ওকে আটকাও, ছেলেটা যে সত্যি সত্যি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চুপ করো তুমি, ছেলেটাকে লাই দিয়ে মাথায় তুলেছ। কোথায় আর যাবে? পেটে টান পড়লে ঠিক বাড়ি ফিরে আসবে। কিন্তু মাধব আর ফিরে আসে না। ইরাবতী নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। আমি আর বাড়ি ফিরে যাব না। বাবা আমাকে একটুও বোঝে না, এমনকি গ্রামের লোকও আমাকে পছন্দ করে না। কেউ আমার সাথে কথাও বলে না। এমন সময় মাধব দেখতে পায় নদীতে বাঁশের ভেলা ভাসিয়ে কিছু লোক মাছ ধরতে যাচ্ছে। আর তাই দেখে, বাহ, কি সুন্দর মাঝিরা ভেলা ভাসিয়ে মাছ ধরতে যাচ্ছে। আচ্ছা ইরাবতী নদী, আমি যদি একটি বাঁশের ভেলা বানিয়ে তার উপর বাড়ি তৈরি করে তোমার সঙ্গে থাকি তাহলে কেমন হয়? যেমন কথা তেমন কাজ। মাধব সাথে সাথেই জঙ্গল থেকে বাঁশ কেটে একটি সুন্দর ভেলা তৈরি করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাঁশের ভেলার উপরে একটি শক্তপোক্ত বাঁশের বাড়ি তৈরি করে ফেলে। মাধব তার ধবলি গাইকে নিয়ে নদীর উপরে সেই ভেলার বাড়িতেই থাকতে শুরু করে আর মনের সুখে বাঁশি বাজায়। ঠিক তখন সেই নদীপথ ধরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরি। সে মাধবের বাঁশির সুর শুনে, আহা, কি অপূর্ব বাঁশির সুর! এই বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর স্বর্ণ জলপরি জল থেকে মাথা তুলে মাধবকে বাঁশি বাজাতে দেখতে পায় আর লুকিয়ে তার বাঁশি বাজানো শোনে। ওই ছেলেটি কি অপূর্ব বাঁশি বাজাচ্ছে, আর কি সুন্দর এই বাঁশের ভেলার বাড়িটা। কিন্তু এই ছেলেটাই বা কে, আর ও এখানে এমন নদীর উপর বাঁশের ভেলা বানিয়ে রয়েছে কেন? এইভাবেই দিন কাটতে থাকে। জলপরি প্রত্যেক দিন এসে লুকিয়ে মাধবের বাঁশির সুর শোনে। এমনই একদিন জলপরি বাঁশের বাড়ির কাছে এসে,
ওই ছেলেটাকে তো আজকে তার বাঁশের বাড়িতে দেখছি না, মনে হয় কোথাও গেছে। আমি এই ফাঁকে আমার চুলটা একটু শুকিয়ে নিই। এই বলে স্বর্ণ জলপরি তার চুল শুকোতে থাকে। ঠিক সেই সময় মাধব জঙ্গল থেকে তার খাবার জন্য ফল পেড়ে বাঁশের বাড়ির কাছে ফিরে এসে দেখে এক অপরূপ সুন্দরী জলপরি। বাহ, কি অপরূপ সুন্দর! কে গো তুমি? কি সুন্দর তোমার রূপ! তোমার যে দেখি লেজও আছে, তার মানে কি তুমি সত্যি সত্যি জলপরি? মাধবকে দেখে স্বর্ণ জলপরি একটু ভয় পেয়ে যায়। ভয় পেও না গো জলপরি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশি বাজানো শুনি। সত্যি? তা লুকিয়ে লুকিয়ে কেন শোনো? তুমি তো আমার কাছেই এসে বাঁশির সুর শুনতে পারো। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাঁশি বাজিয়ে তোমাকে শোনাচ্ছি। এরপর থেকে জলপরি আর মাধবের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। জলপরি রোজ এসে এই বাঁশের ভেলার বাড়িতে বসে মাধবের বাঁশি শোনে। সারা দিন তারা নানান গল্প করে। একদিন, আজ আমি চলি বন্ধু। তুমি এক্ষুনি চলে যাবে? এই তো কিছুক্ষণ আগেই এলে। আসলে আজ আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এই কথা? দাঁড়াও, আজ আমি তোমাকে স্থলভাগের একটি দারুণ জিনিস খাওয়াবো। এই কথা বলে মাধব একটি পাত্র নিয়ে এসে ধবলি গাইয়ের দুধ দুইতে থাকে। তারপর সেই দুধ নিয়ে গিয়ে জলপরীকে দেয়। জলপরি, এটা একবার পান করে দেখো। এটা কি? এটা হলো আমার ধবলি গাইয়ের দুধ। তুমি খেয়েই দেখো না, তোমার দারুণ লাগবে। এরপর জলপরি সেই পাত্রের সব দুধ খেয়ে নেয় আর বলে, কি অপূর্ব স্বাদ এই দুধের। হ্যাঁ জলপরি, এই দুধের যেমন স্বাদ তেমনই পুষ্টিকর। চলো বন্ধু, আজ আমি তোমাদের এই বাঁশের বাড়ি করে সমুদ্রের মাঝে বেড়াতে নিয়ে যাই। সমুদ্রের মাঝে? কিন্তু জলপরি। কোনো কিন্তু না, আমি আছি তো, তুমি চলোই না, দেখবে কোনো বিপদ হবে না। আমি তোমাদের এই ভাসমান বাড়ির দড়ি ধরে টেনে নিয়ে যাব। এরপর জলপরি দড়ি ধরে বাঁশের বাড়িটিকে টেনে এগিয়ে নিয়ে যেতে থাকে। মাধব ও ধবলি গাই সেই বাঁশের বাড়ি করে সমুদ্র ভ্রমণে বেরোয়। সমুদ্রের দৃশ্য দেখে মাধব অবাক হয়ে যায়। তারপর জলপরি মাধবের দিকে জল ছোড়ে, আর মাধবও জলপরির দিকে জল ছুঁড়ে খেলা করতে থাকে। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। আর এই সব দৃশ্য দূর থেকে দেখতে থাকে আর এক জলপরি মুক্তমালা। এরপর সারাদিন শেষে যখন স্বর্ণ জলপরি তার জলরাজ্যে ফিরে যায়। দাঁড়াও, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো একটু নদীর পাড়ে। চুপ করো। মুক্তমালা তোমাকে এক মানুষের সাথে বন্ধুত্ব করতে দেখেছে। তুমি জানো না আমরা মনুষ্য জাতিকে দেখা দিই না? তাছাড়া এই মনুষ্য জাতি প্রচন্ড লোভী। তারা যদি আমাদের এই মণিমুক্ত আড়ি জলরাজ্যের খোঁজ পায়, তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু পিতা, আমার বন্ধু এমন নয়। স্তব্ধ হও তুমি। আজ থেকে তুমি এই মহলেই বন্দী থাকবে। এই মহলের বাইরে তোমার বেরোনো বন্ধ। এরপর থেকে জলপরি আর মাধবের সাথে দেখা করতে আসে না। মাধব প্রতিদিন তার জন্য অপেক্ষা করে থাকে। তার খুব মন খারাপ হয়। এই গোটা পৃথিবীতে একমাত্র জলপরিই ছিল মাধবের বন্ধু, তার কথা বলার সঙ্গী। তুমি কোথায় গেলে জলপরি? আমার কাছে তুমি আর কেন আসো না? তোমার জন্য যে আমার খুব মন খারাপ করে। এরপর একদিন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। প্রচণ্ড ঝড়ে মাধবের বাঁশের বাড়ি দুলতে থাকে। সে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না। এ কি, হঠাৎ এত ঝড় বৃষ্টি কেন? আমি যে এই বাঁশের বাড়ি সামলাতেই পারছি না।
ঝড়ের দমকা হাওয়ায় মাধবের বাঁশের বাড়ি নদীর জলে ভাসতে ভাসতে সমুদ্রের দিকে চলে যায়। তারপর ঝড়ের বেগে মাধব আর ধবলি দুজনেই সমুদ্রের জলে পড়ে যায়। ধবলি, তুই নিজেকে সামলা, বাঁশের ভেলার সাথে তুই সাঁতরাতে থাক। এরপর মাধব ও ধবলি গাই ভাসতে ভাসতে সমুদ্রের মাঝে চলে যায়। ঠিক তখনই স্বর্ণ জলপরি এসে তার হাতটা ধরে। এ কি বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি এসেছো জলপরি? এতদিন তুমি কোথায় ছিলে? আমার কাছে আসতে না কেন? সব বলবো তোমাকে। এখন আমি তোমাকে যা বলছি তুমি শুধু তাই করো। এরপর জলপরি তার চুল থেকে জাদু মুক্ত বের করে জাদু করতেই তারা তিনজনে একসাথে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় জলপরি মাধব ও তার ধবলি গাইকে নিয়ে কোথায় গেল? যদি এর পরবর্তী গল্প তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এমন সময় সেই গাছঘরের পাশের নদী থেকে মাথা তোলে দুই জলপরি। মণিমালা, ওই দিকে তাকিয়ে দেখো, ওই গাছের উপর কি সুন্দর বাঁশের তৈরি গাছঘর। ঝড় বৃষ্টির রাত, এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ গর্জে উঠছে। এমন সময় দেখা যায় শিমুলতলির জঙ্গলে তিনটি পরী উড়তে উড়তে কি যেন খুঁজছে। রুমি, জয়, আমরা আর বেশিক্ষণ এই ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না। আমাদের এক্ষুনি কোনো এক নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। তুমি ঠিক বলেছ মীরা, এই প্রবল ঝড় বৃষ্টিতে আমি আর ডানা মেলতে পারছি না। আমাদের যে থামলে চলবে না। আমরা যে রহস্যময়ী সোনালী ফল খোঁজার জন্য এখানে এসেছি, সেই ফল নিয়ে অতি শীঘ্রই আমাদের পরিরাজ্যে ফিরতে হবে। না হলে যে ঝড় বৃষ্টি থামলেই আমরা আবার খোঁজা শুরু করব। এখন চলো আমরা ওই গাছের নিচে গিয়ে আশ্রয় নিই। ঠিক আছে, চলো। এরপর তিন পরী রুমি, জয় ও মীরা একটি গাছের নিচে দাঁড়ায়। ঝড় বৃষ্টি আরও জোরালো হতে থাকে। এই জঙ্গল থেকে কিছুটা দূরে এক মাটির কুটিরে বসবাস করে এক কাঠুরে দম্পতি। গিন্নি, ঝড় বৃষ্টি যে আরো বাড়ছে, আমাদের কুঁড়ে ঘরের চাল উড়িয়ে নিয়ে না চলে যায়। চুপ করো তুমি, এমন অশুভ কথা বলোনি। আমারও তো চিনতে হচ্ছে বাগানে আমের গাছগুলোতে আমগুলো ঠিক আছে কিনা। যা ঝড় দিচ্ছে মনে হয় সব আম ঝড়ে পুড়ে যাবে। আমি বরং হারিকেনটা নিয়ে একবার বাগানে গিয়ে দেখে আসি আমগুলো ঝড়ে পড়ে গেল কিনা। এই কথা বলে মহেশ হারিকেনটা নিয়ে ঘর থেকে দুয়ারে বেরিয়ে দাঁড়ায়। তখনই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। আর এই দেখে ললিতা দুয়ারে বেরিয়ে এসে তার স্বামীকে বলে, বাজটা মনে হয় আশেপাশেই কোনো গাছে পড়লো। আকাশের অবস্থাটাও একদম ভালো না। মনে হয় সারা রাতই ঝড় বৃষ্টি হবে। শোনো না, বলি কি, আমরা বরং শুয়ে পড়ি। কাল সকালে না হয় তুমি বাগানে যেও। ওদিকে তখন জঙ্গলে দেখা যায় গাছের গোড়ায় ওই তিন পরী আর দাঁড়িয়ে নেই। তারা মাটির উপর লুটিয়ে পড়ে আছে। চলো গিন্নি, আমরা বরং শুয়েই পড়ি। এই কথা বলে মহেশ ও তার স্ত্রী ঘরে গিয়ে তাদের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত যত গভীর হয় বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। রাত পেরিয়ে ভোরের দিকটায় ঝড় বৃষ্টি একদম থেমে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। গিন্নি, সকাল হয়ে গেছে। আমি এবার জঙ্গলে গিয়ে দেখি আমাদের আমগুলো ঠিকঠাক আছে কিনা, না ঝড়ে সব আম পড়ে গেল। ঠিক আছে, যাও তবে, আমি রান্না চাপাই। এরপর মহেশ তার কুড়ুল সঙ্গে নিয়ে জঙ্গলের দিকটায় যায়। তারপর তাদের আম গাছের কাছে গিয়ে দেখে এক অদ্ভুত কাণ্ড। তাদের আম গাছের নিচে তিন অতীব সুন্দরী পরী শুয়ে রয়েছে, আর তাদের পাশেই গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। আমি কি দেখছি? এই যে রূপকথার গল্পের মতো ডানাওয়ালা পরী, কি অপরূপ সুন্দরী! কিন্তু ওরা এভাবে মাটির উপরে পড়ে রয়েছে কেন? আমি একটু কাছে গিয়ে দেখি তো। মহেশ একটু সাহস নিয়ে পরীদের কাছে গিয়ে তাদের ডাকতে থাকে। শুনছো? তোমরা কারা?
কোথা থেকে এসেছো? শুনছো? আমার কথা শুনতে পাচ্ছ? ওঠো, তোমরা এভাবে মাটির উপরে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে তোমাদের? মহেশের ডাকাডাকি শুনে তিন পরীর জ্ঞান ফিরে আসে। তখনই তারা উঠে দাঁড়ায়। তারপর আমাদের এক্ষুনি উড়ে পালিয়ে যেতে হবে, চলো তোমরা। মীরা, জয়, আমার ডানায় খুব ব্যথা, আমি ডানা মেলতে পারছি না। দাঁড়াও, আমি এক্ষুনি জাদুদণ্ড দিয়ে তোমার ডানা ঠিক করে দিচ্ছি। এ কি, আমার জাদুদণ্ড কোথায় গেল? আশেপাশেও যে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাদের কোনো ভয় নেই গো, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আমি এক গরিব কাঠুরে, এই জঙ্গলের পাশেই এক মাটির কুটিরে থাকি। আমি তোমাদের কিচ্ছু করব না, তোমরা আমাকে ভয় পেও না। মহেশের মুখে এই কথা শুনে জয় পরী বলে, আমরা হলাম জাদুনগরীর পরী। এই জঙ্গলে এক বিশেষ ফলের খোঁজে এসেছি। সেই ফল আমাদের খুবই প্রয়োজন, সেটা পেয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু জয়, আমাদের তিনজনের জাদুদণ্ডই যে খোয়া গেছে, রুমি পরী উঠতে পারছে না। ওকে ছাড়া আমরা এখান থেকে যাই কিভাবে? যতদিন না ও পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন তো আমরা উড়ে পরীনগরীতেও ফিরে যেতে পারবো না। এখন আমরা কোথায় থাকবো? এই জঙ্গলে থাকলে আমাদের অন্য কোনো মানুষ দেখে ফেললে যে বিপদ হবে। পরীদের কথা শুনে মহেশ বলে, তোমরা চিন্তা করো না, এই বাগান আমার, এখানে তোমাদের কোনো ভয় নেই। আমি পেশায় কাঠুরে, কাঠ দিয়ে বাঁশ দিয়ে আমি নানান জিনিস বানাতে পারি। আমি বরং নদীর পাড়ে ওই গাছে তোমাদের জন্য একটা বাঁশের গাছ ঘর তৈরি করে দিই। তোমরা বরং ওই গাছ ঘরেই থেকো। ঠিক আছে, যতদিন না রুমের ডানা ঠিক হচ্ছে আর আমরা আমাদের জাদুদণ্ড ও ওই মায়াবী ফল খুঁজে পাচ্ছি, ততদিন আমরা আপনার তৈরি গাছ ঘরেই থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন ওই গাছ ঘরেই বসবাস করো, কেমন? এরপর মহেশ বাঁশ নিয়ে এসে গাছের উপরে বাঁশের তৈরি গাছ ঘর তৈরি করে ফেলে। আর পরীরা ওই গাছ ঘরের মধ্যেই থাকতে শুরু করে। ওদিকে মহেশ ঝরে পড়া কাঁচা আম কুড়িয়ে কাঠ কেটে বাড়ি ফিরে যায়। তারপর তার স্ত্রী ললিতাকে সব কথা খুলে বলে। ও মা, এ তো অবিশ্বাস্য ঘটনা। তুমি ওই পরীদের জন্য ঘর বানিয়ে দিয়ে ভালোই কাজ করছো। আমাদের বাড়িতে তিন পরী বসবাস করছে, এইটা গ্রামের মানুষ জানতে পারলে বড় মুশকিল হতো। এরপর দিন কাটতে থাকে। রুমি পরীর ডানাও সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারা জঙ্গলে ঘুরে ঘুরে তাদের জাদুদণ্ড ও সেই মায়াবী সোনালি ফল খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। জয়, মীরা, চলো আমরা জঙ্গলের আরো গভীরে গিয়ে ভালো করে খুঁজে দেখি। আমরা নিশ্চয়ই সেই দিকে মায়াবী সোনালি ফলের সন্ধান পাবো। তিন পরী উড়তে উড়তে জঙ্গলের আরো গভীরে চলে যায়। এমন সময় সেই গাছঘরের পাশের নদী থেকে মাথা তোলে দুই জলপরী। মণিমালা, ওই দিকে তাকিয়ে দেখো, ওই গাছের উপর কি সুন্দর বাঁশের তৈরি গাছ ঘর। ও মা, কি সুন্দর! আমি তো জানতাম স্থলভাগে মাটির উপরেই ঘর বাড়ি থাকে, এই যে দেখছি গাছের উপরেও বাড়ি। আমরা যদি ওই গাছ ঘরে যেতে পারতাম কতই না ভালো হতো। সারা দিন ওই গাছ ঘরেই বসে থাকতাম আর এই মনোরম জঙ্গলের পরিবেশ উপভোগ করতাম। তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু ওই গাছ ঘর যে ফাঁকা, ওর মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে ওই গাছ ঘরে কি কেউ থাকে না? এখানেও ওই সোনালি ফল নেই, কিন্তু রানীপরি যে বলেছিল পৃথিবীলোকে গ্রীষ্মকালে ওই সোনালি ফল গাছে ধরে, কিন্তু কোথায় সেই ফল? চলো আমরা এখন গাছ ঘরে ফিরে যাই। এই কথা বলে তিন পরী তাদের গাছ ঘরের কাছে ফিরে যায়। জয় ও রুমি গাছ ঘরে বসে আর মীরা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। তখন জলপরীরা পরীদের দেখে বলে, তোমরা কারা গো? তোমরা উড়তেও পারো? ওই গাছ ঘর কি তোমাদের? এক ভালো কাঠুরে আমাদের এই গাছ ঘর বানিয়ে দিয়েছে। আমরা হলাম পরীনগরের পরী। এক বিশেষ ফলের খোঁজে আমরা এই পৃথিবীলোকে এসেছি। এখানে এসে আমরা বড় বিপদে পড়েছি। কি বিপদ
বলো আমাদের, যদি আমরা কোনো সাহায্য করতে পারি। তোমরা আমাদের সাহায্য করবে, কিন্তু তোমরা কারা? আর ওভাবে গলা অবধি জলে তোমরা কি করছো? আমরা হলাম জলপরী। জলের মধ্যে আছে আমাদের রাজ্য। সাগর নদীতে ঘুরে ঘুরে বেড়াই। এবার বলো, তোমাদের কি বিপদ হয়েছে? ঝড় বৃষ্টিতে আমরা এই জঙ্গলে আটকা পড়ি। তারপর মীরা জলপরীদের সেদিনের সমস্ত ঘটনা খুলে বলে আর বলে, যখন চোখ খুলি তখন দেখি আমাদের জাদুদণ্ড আমাদের কাছে নেই। কোথায় যে হারিয়ে গেল। মীরার মুখে এই কথা শুনে মুক্তমালা বলে, মণিমালা, এখানে আসার সময় নদীর নিচে আমি 3টি ছোট লাঠির মতো অদ্ভুত জিনিস দেখেছিলাম। ওই 3টি ছোট লাঠি এই 3 পরীর 3 জাদুদণ্ড নয় তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 3টে লাঠি আমাদের জাদুদণ্ড হবে মনে হয়। তোমরা আমাদের জাদুদণ্ড তুলে এনে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এরপর মণিমালা ও মুক্তমালা নদীর জলে ডুব দিয়ে সেই জায়গায় গিয়ে ওই 3টি লাঠি তুলে নিয়ে আসে। তারপর বলে, দেখো তো, এইগুলো তোমাদের জাদুদণ্ড কিনা? মনে হয় বৃষ্টির জলে ভেসে গিয়ে নদীর জলে পড়ে গিয়েছিল। এই তো আমাদের জাদুদণ্ড। জয়ী, রুমি, তাড়াতাড়ি নিচে নেমে এসো। মীরার ডাক শুনে বাকি 2 পরী নিচে নেমে আসে। তারপর মণিমালা ও মুক্তমালা 3 পরীর জাদুদণ্ড ফিরিয়ে দেয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ মণিমালা ও মুক্তমালা জলপরী। তোমরা কি চাও বলো? তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেব। আমাদের কিচ্ছু চাই না, কিন্তু আমাদের খুব শখ। আমরাও বেশ ওই গাছ ঘরে থাকতে পারতাম আর ওই মনোরম পরিবেশ উপভোগ করতে পারতাম। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি এক্ষুনি জাদুদণ্ড দিয়ে তোমাদের গলার হাড়ের ওই মুক্তোতে পরীদের মতো ডানা মেলে ওড়ার জাদু শক্তি প্রদান করছি। আমার জাদুদণ্ডের সাহায্যে তোমাদের ওই মুক্তোতে রূপ পরিবর্তন করার জাদু শক্তি প্রদান করছি। এতে তোমরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। আর আমি তোমাকে অদৃশ্য হবার জাদু শক্তি প্রদান করছি। আর এই সব কিছু দূরের এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে এক লোভী জেলে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো মারিয়াম, আনিশা, সীমা, সুমনা, আফরিন, খতিজা, আফরিদা, শিবানী, নবলিনা, জয়া, ঝুমা, আরাধ্যা, জেসমিন, আনিকা, পার্থ। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরী কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।